আজকের গল্প দেনা পাওনা। বহুদিন পর রিতম গ্রামের বাড়িতে এসেছে। তার খুবই ভালো লাগছে। পড়াশোনার চাপে সে বহু বছর এখানে আসতে পারেনি। এখন সে চাকরি করছে এবং কিছুদিনের মধ্যেই তার বিয়ে হতে চলেছে। বিয়ের নিমন্ত্রণ করতেই তার এই গ্রামে আসা। সে বাবাকে বলল, বাবা তুমি আগে চলো, আমি একাই গ্রামটা একটু ঘুরে আসি। আবার কবে এই গ্রামে আসতে পারবো তার কোনো ঠিক ঠিকানা নেই। খুব ভালো লাগছে এখানে এসে। এই বলে সে একাই হাঁটতে থাকলো। এই সেই জেলেদের বাড়ি। এখানে কত সময় কাটিয়েছি, কতদিন আসা হয়নি। উফ, কি সুন্দর আমার গ্রাম। সে মনে আনন্দে গান করতে থাকলো। হারে রে 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 আমায় ছেড়ে দে রে রে রে, যেমন ছাড়া বনের পাখি নাচে মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে রে রে। এই তো সেই বাড়িগুলো একরকমই আছে। এখানেই আমার ছোটবেলা কেটেছে। ওর পাশে ছোট বাড়িটায় আমি থাকতাম। এই তো আমাদের সেই বড় বাড়িটা। ওই তো বাবা মনের সুখে তার দাদার সঙ্গে গল্প করছে। কি গল্প করছে একটু দেখি। না না, তোকেই নিতেই হবে, না নিলে হয়? না দাদা, আমি নিতে পারবো না। না দাদা, ওগুলো তোমার, তুমি রেখেই দাও। তোমার জিনিস তুমি রেখে দাও। কি দেওয়া নেওয়ার আলোচনা চলছে তোমাদের মধ্যে, একটু খুলে বলো দেখি। আমরা গ্রামের জমিগুলো ভাগ করতে চলেছি। তোর বাবাকে দিতে চাইছি, তোর বাবা নিতে চাইছে না। কি করা যায় বলতো? না দাদা, এগুলো তোমার জন্য, তুমি রেখে দাও। আমার দরকার নেই, যা আছে তাতে আমার চলে যাবে। বাবা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার ভাগেরটা তুমি নেবে না? তুমি কেন নেবে না? তোর সব জমি তুই আমাকে দিবি কেন বল? আমাকে দিবি কেন? আমার যা আছে এতেই চলে যাবে। তোর জমি আমার লাগবে না। তোর ছেলে আছে, তার ভবিষ্যৎ আছে। তোমরা সবাই চুপ করো। এই জমি আমি নেব না। তোমারও তো ছেলে আছে, তোমার ছেলের জন্য তুমি কি করে রেখে যাচ্ছ? আমার তো ছেলে তবুও চাকরি করছে। তোমার ছেলে আগে কিছু করুক, তারপর আমি সেই জমি নেব, তখন আমি খুশি মনে নেব। আর এখন এইসব বিষয়ে কোনো কথা বলবে না। আমার কথাই শেষ কথা। আমি যা বললাম এটাই হবে। আমি এই ব্যাপারে আর কারো কথা শুনতে চাই না। তবে তুমি রিতমের বিয়ের 1 সপ্তাহ আগে যাবে, মনে থাকে যেন। এর ব্যাপারে কোনো যেন খিলাপ না হয়। তোমাকে অনেক কাজ করতে হবে, অনেক দায়িত্ব নিতে হবে। রিতমের খুব রাগ হচ্ছিল, কিন্তু সে কিছু বলতে পারল না। সে কখনো বাবার মুখের ওপর কথা বলেনি, এইবারও বলল না। তারা বিয়ের নিমন্ত্রণ সেরে শহরে ফিরে আসলো। বাবা, তোমার কিছু জমি না দরকার ছিল। তুমি তো জানো আমার বহুদিন ধরে একটা শখ আছে, একটা গাড়ি কেনার। সেই গাড়ি নিয়ে আমি, তুমি, মা শহরের এই প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়াবো। এবার আমি কি করি বলো? আমার সে আর শখ স্বপ্ন কিছুই পূরণ হলো না, শুধু তোমার জন্য। তুমি যদি কিছু জমি নিতে, সেই জমি আমরা বিক্রি করতাম, করে আর একটা গাড়ি কিনতাম, কিনে ঘুরে ঘুরে বেড়াতাম। সেটা কি ভালো হতো না? না, মোটেও ভালো হতো না। জমিগুলো আমার দাদা কষ্ট করে কিনেছে, আমি কখনোই বিক্রি করতে পারি না। এই জমিগুলো দাদার প্রাণের চেয়ে প্রিয়। যদি বিক্রি হয়ে যায় দাদা খুব কষ্ট পাবে। আমি কোনোভাবেই এই জমি নিতে পারি না, বিক্রি তো করতেই পারি না। আর তোর গাড়ির দরকার, দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। তোমার কাছে যা টাকা আছে আমি তো জানি, তাতে আমার গাড়ি কেনা যাবে না। তবুও আমি জোর করব না তোমার দাদার কাছ থেকে জমি নিতে, কারণ আমি কোনোদিন তোমার মুখের ওপর কিছু বলিনি, আজও বলবো না। আমার শখটাই পূরণ হলো না, কি আর করা যাবে। তুই কি জানিস, আমি যখন পড়াশোনা করতাম দাদা গ্রামে থাকতো, চাষ করত। আর চাষ করে যে টাকা উপার্জন করত তার সবটাই আমার পড়াশোনার পিছনে খরচ করেছে। নিজে গ্রামে থাকতো, অথচ তার ভাইকে শহরে রেখে দিত। যখনই টাকা চাইতাম তখনই পাঠিয়ে দিত, কখনোই কোনো প্রশ্ন করেনি। নিজে কষ্ট করত, অথচ আমাকে ভালো রেখেছিল। এইভাবে আমাকে কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছে। আমার তো এখন চাকরি আছে, তুই চাকরি পেয়েছিস। দাদার ওই জমিটুকুই সম্বল। যদি জমিগুলো নিয়ে নিই তাহলে দাদা চলবে কী করে বল? আর দাদারও তো সংসার আছে। বল, আমি কি ঠিক করেছি না ভুল করেছি? রিতম মনে মনে বলল, তুমি যা করেছো ভালোই করেছো বাবা। তোমার মতো আদর্শ বাবা পেয়ে আমি খুবই গর্বিত। কিন্তু জানো কি, এই আদর্শ নিয়ে এখনকার দিনে আর কিছু হয় না। সবাই আদর্শ বিসর্জন দেয় শুধুমাত্র অর্থের জন্য। তবু এর মধ্যেও তুমি যে এটা ভাবতে পেরেছো,
তাতে আমি খুব খুশি। তুমি আমার মহান বাবা, তোমাকে আমি ভালোবাসি। কিছুদিন পরে একদিন সে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছিল। হঠাৎ একটা গাড়ি তার সামনে এসে দাঁড়ালো। গাড়ির ড্রাইভার নেমে আসলো। আপনি রিতম বাবু তো? এই গাড়িটা আপনার, আপনাকে একজন গিফট করেছে। আমাকে গিফট করেছে? কে গিফট করেছে? নামটা বলুন। সরি, নামটা বলা যাবে না, তবে এটা বলতে পারি তিনি একজন বৃদ্ধ লোক। রিতম খুব খুশি হলো। তার এরকমই একটা গাড়ির দরকার ছিল। সে মনের আনন্দে গাড়ি চালাতে লাগলো, বাড়ির দিকে ফিরতে লাগলো। সে মনে মনে বলল, আমার বাবাই গিফট করেছে, আমি শিওর। কিন্তু বাবার কাছে এত টাকা আসলো কি করে? বাবাকে জিজ্ঞাসা করতে হবে। বাবা, তুমি আমাকে নতুন গাড়ি গিফট করেছো, কিন্তু এত টাকা পেলে কোথা থেকে? তুমি কি তোমার সব টাকা শেষ করে ফেলেছো? না রে, আমি আমার টাকা পাবো কোথায়? আমার তো এত টাকা নেই যে আমি টাকা পাবো এত। তাহলে এই গাড়িটা শিওর আমার দাদা গিফট করেছে। আমার মনে হয় তার সব জমি বিক্রি করে দিয়েছে, বিক্রি করা টাকায় তোর জন্য গাড়ি কিনেছে। চল, আমার দাদা এসছে, দাদাকে জিজ্ঞাসা করি। তুমি এটা কি করলে? তুমি তোমার সব জমি জায়গা বিক্রি করে দিলে আমার এই একটা গাড়ি কিনে দিতে। আমি এত দামি গাড়ি চাই না। তুমি এই তোমার গাড়ি নিয়ে যাও আর তোমার জমি জায়গা তুমি ফিরে নাও। আমার এত দামি গাড়ি চাই না। তোমার জমি জায়গা তোমার থাকুক। ওর পাগল ছেলে, আমাদের বলে আর কি আছে? আমরা আর কয়দিন আছি, সব তো তোদের। তুই আর তোর ভাই, মানে আমার ছেলে, তোরা থাকবি, তোরাই সব দেখাশোনা করবি। তবে দাদা, তুমি এটা ঠিক করোনি। তুমি তোমার সব জমি জমা বিক্রি করে ফেললে শুধুমাত্র এই একটা গাড়ি কেনার জন্য। তোমাদের চলবে কি করে? তোমার ছেলেটাকে তোমরা মানুষ করবে কি করে? যেমনভাবে আমি আমার ভাইকে মানুষ করেছি, তেমনভাবে তোর ছেলে তার ভাইকে মানুষ করবে। বুঝতে পারলি? এইভাবেই চলে, এইভাবেই জগৎ চলে। আমাদের তো রক্তের সম্পর্ক, সব ঠিক চলে যাবে, দেখিস। অবশ্যই দেখব। তোমার ছেলে আমার নিজের ভাই, আমাদের মধ্যে রক্তের সম্পর্ক আছে। আমি কি কখনো অস্বীকার করতে পারি? আমি আর চাকরি পেয়েছি, নিজের পায়ে দাঁড়িয়েছি। যতদিন না তোমার ছেলে নিজের পায়ে দাঁড়ায়, চাকরি না পায়, ততদিন আমি বড় দাদা হিসাবে তার হাত ধরে রাখবো। এই নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। তবে আজ একটা শর্ত আছে। তোমরা দুই ভাই আজ শহরের অলিতে গলিতে তার বড় ছেলের গাড়ি করে ঘুরবে তো?